আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবশেষে চূড়ান্ত হলো রাজধানীর ৭ কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম। রাষ্ট্রপতির অধ্যাদেশ হলেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশকে অর্থসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। সিএসের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। উৎপাদন শিল্পে বিপ্লব ঘটাতে চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানাবে সরকার। প্রধান উপদেষ্টার আসন্ন সফরে হবে সিদ্ধান্ত। এবং বাজেট প্রণয়নে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে অন্তর্বর্তী সরকার। সিপিডির পর্যবেক্ষণ, রাজস্ব ঘাটতি হতে পারে ১ লাখ কোটি টাকা বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এতে সন্তুষ্টি প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা বরকতুল্লাহ। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের সবাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্সের জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্টে আসে। একই সাথে কারাগারে থাকা আসামিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন। ডেথ রেফারেন্স, জেল আপিল ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে একসাথে শুনানি হয়। গত ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট। রোববার বিচারিক আদালতের রায় বহাল রেখে রায় দেন উচ্চ আদালত। ২০ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, ৫ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। হাইকোর্টের রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী আপিল করার কথা জানান। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব। ইনশাআল্লাহ মহামান্য আপিল বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান আবরারের স্বজনরা। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। হাইকোর্টে যে রায়টা দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে ৬ মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদকের জন্য মনোনীত করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তার পরিবারের সদস্যরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে চূড়ান্ত হলো রাজধানীর ৭ কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আগামীতে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ৭ কলেজের ২৮ জন প্রতিনিধি নিয়ে দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন ইউজিসি চেয়ারম্যান SM.A. ফায়েজ। এখন রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পথ চলার অপেক্ষায় ৭ কলেজের প্রায় ২ লাখ শিক্ষার্থী। রিপোর্ট মাজারুল হক মুহাজিরের। এই উচ্ছ্বাস নিজেদের নতুন পরিচয়ের, যার জন্য ৫ আগস্ট পরবর্তী সময়ে বহুবার রাজপথে সরব ছিলেন রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিতে যান ৭ কলেজের এক ঝাঁক প্রতিনিধি। দীর্ঘ ৪ ঘন্টার বৈঠক শেষে সিদ্ধান্ত আসে তাদের বিদ্যাপীঠের নতুন নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সর্বসম্মতভাবে আমরা একটা সমাধানে আসলাম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই নামটি আমরা এখান থেকে প্রস্তাব রাখছি। সরকার
এই সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। 7 কলেজের শিক্ষার্থীরা জানান তারা এখন সিন্ডিকেট মুক্ত। দাবি তোলেন সরকারকে বাকি পদক্ষেপ দ্রুত নেয়ার। 7 কলেজের আলাদা কোনো পরিচয় ছিল না, সেই পরিচয় আজকে আমরা 24-এর পরবর্তী বাংলাদেশের যে আসলেই এটার একটা মর্মতা আছে এবং আসলে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ পেল সেটার আরেকটা প্রমাণ দেখালো। নাম ঘোষণার মাধ্যমে 7 কলেজের শিক্ষার্থীদের যে পরিচয়হীনতার সমস্যা সেটি কেটে গেছে। কোন সিন্ডিকেট যদি 7 কলেজকে দাবায় রাখতে চায় তাহলে 7 কলেজ ঢাকার 7টি প্রান্ত থেকে সেই সিন্ডিকেটকে ঘুরিয়ে দিবে। 7টি ক্যাম্পাসের 7টি অঙ্গ থাকবে সমান এবং সমানভাবে সুযোগ প্রাপ্ত হবে। রাষ্ট্রের কাছে আবেদন থাকবে আপনারা দ্রুত রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবি শিক্ষা সিন্ডিকেট থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রীয় অধ্যাদেশ জারি করবেন। এই সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে তিতুমির কলেজ আদৌ একমত থাকতে পারবে কিনা তা পরিষ্কার করেন এই কলেজের শিক্ষার্থীরা। তিতুমির 90% শিক্ষার্থী হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে। ডিউটি কয়েক মানুষের জন্য সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে বা পড়ালেখার মান নিয়ে তাদের হইতেছে ক্ষতিগ্রস্তের মুখে যাচ্ছে। ইউজিসি নিয়ন্ত্রণাধীন থাকবে, বর্তমানে কমিটি দিবে, তারা নিয়ন্ত্রণ করবে এবং এই 7টি ক্যাম্পাসের মধ্যে যদি যেন কোনো ধরনের কোনো বৈষম্যের সৃষ্টি না হয়। বিগত সরকারের আমলে 2017 সালে 17 ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সবশেষ এই বছরের 27 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন নিজেদের নতুন পরিচয়ে নতুন গতিতে লেখাপড়া করতে চান 7 কলেজের প্রায় 2 লাখ শিক্ষার্থী। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে বাংলাদেশকে অর্থ সহায়তা সহ সব সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখার অপেক্ষায় আন্তর্জাতিক মহল। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চলতি বছর দ্বিতীয় দফায় নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক চলে প্রায় 2 ঘণ্টা। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন। As Bangladesh moves through its political transition, I want to tell you that I have passed 3 key messages to the Bangladesh Election Commission today. They are, firstly, that the European Union is a steadfast partner for this country and we stand with you. প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জানান, নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সহযোগিতা চেয়েছেন কমিশন। ওরা বলতে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলোকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলোকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওনারা সে সাহায্যটা আমরা চেয়েছি। সিইসি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে জোর দেয় ইউরোপীয় ইউনিয়ন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে। কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। রাজধানীর একটি হোটেলে গুম ও শহীদ পরিবারের নিয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ ও নির্যাতিত হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার করা হবে বলেও আশ্বাস দেন তারেক রহমান। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে
জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে অস্থিরতা ও অসহিষ্ণুতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরতে হবে। ধ্বংসাবস্থা শেষে থেকে দেশকে রক্ষায় সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন, যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশের পক্ষে শক্তি, সেই শক্তি পরাজিত করবার জন্য এই বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চাল করতে শুরু করবে। রাজনৈতিক মতের পার্থক্য যেন মতবিরোধের রূপ না নেয়, সেজন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে একটি ইফতার মাহফিলে তিনি বলেন, প্রতিহিংসার কবর রচনা করে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় রায় দ্রুত কার্যকরের আহ্বান জানান আমিরে জামায়াত। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের ৭২% উন্নয়ন কাজ প্রকৌশলীদের হাতে দেওয়া হয়, এজন্য তাদের আন্তরিক হওয়ার তাগিদ দেন তিনি। আমরা সবসময় বলি, রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মত পার্থক্য সমস্যা নাই, কিন্তু মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না। আমরা এখন মত পার্থক্য করি না, এখন আমরা মত বিরোধ করি, এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না, এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। এরকম কিছু জায়গা আমাদের আছে। প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের একটি বিশাল জায়গা। এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্সের রায় হয়েছে, বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন। আমরা প্রত্যাশা করি, দাবি করি, দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। সরকার আনন্দ করার মেজাজে নেই বলেই মহান স্বাধীনতা দিবসে এবারও হচ্ছে না কুচকাওয়াজ, এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল হক। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন দেশ এখন যুদ্ধের মেজাজে আছে, তবে দিনটি ঘিরে কোনো আশঙ্কা নেই বলে জানান সচিব। আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও বলেন, ঈদের সময় নিরাপত্তায় কোনো শঙ্কা নেই, সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। গতবারে যখন হয়নি এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছে একটা প্রধান উপদেষ্টা বলছে একটা ওয়ার ফুটিং এ আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। শ্রমিকদের বেতন নির্ধারিত সময় তাদের যে আলাপ হয়েছে সেই নির্ধারিত সময় যাতে দেওয়া হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য বিকেএমই এর প্রধানরা আসছিলেন, তাদের সাথে কথা বলেছি। এছাড়া আরও বিভিন্ন, যেমন যে যাত্রীরা যাতায়াত করবে সেসব জায়গায় যাতে চাঁদাবাজি না হয়, কেউ চিন্তাই না হয়, সেগুলোর ব্যবস্থার জন্যে। তারপর শপিং মলগুলোতে যেটা পুলিশ কমিশনার বলেছেন এর আগে, সেগুলোর ব্যবস্থা করেছি। বাংলাদেশের উৎপাদন শিল্পে বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তী সরকার, সেজন্য চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে এ নিয়ে সিদ্ধান্ত হবে। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাল মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। ২৮ মার্চ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন। এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। এ নিয়ে রোববার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। যেটা হচ্ছে যে আমরা পরে এ বিষয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, চীন সফরে ডক্টর ইউনূস বোয়াও ফোরামে যোগদান ও পিকিং ইউনিভার্সিটিতে ভাষণ দেবেন। এ সময় চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। চায়নার সাথে একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশে একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আমরা ম্যানুফ্যাকচারিং এ একটা বিপ্লব ঘটাতে চাই। এ বিষয়ে সরকারের নানা প্রস্তুতির কথাও জানান তিনি। এটার আলোকে দেখেন চিটাগাং পোর্টকে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায়। চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এক্সপোর্টের এফিসিয়েন্সি, মানে কতটা বেটার হবে। তো যদি চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি খুব ভালো হয়, অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে। এদিকে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকের কথাও জানান ডেপুটি প্রেস সচিব। এসপি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের হেড প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন, আইজিপি, ডিভিশনাল আইজিপি, এই ধরনের 127 জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে, বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন। ব্রিফিংয়ে জানানো হয়, সবার আন্তরিক প্রচেষ্টায় এবার রমজানে দ্রব্যমূল্য সহনীয় রয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেও বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলেও আশা সরকারের। ব্রডার আউটলাইন আমরা আপনাদেরকে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির কষাঘাত সহসায় থামবে না বলে আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব হবে না। সিপিডি কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে প্রতিষ্ঠানটি জানায়, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের বাজারে। শারফুল আলমের রিপোর্ট। আসছে 2025-26 সালের বাজেট। ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি নিয়েই বিপাকে আছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব চ্যালেঞ্জ মাথায় নিয়ে প্রণয়ন করতে হচ্ছে নতুন বাজেট। চলমান ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবের কারণে সিপিডির আশঙ্কা, সহসায় নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতির হার। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব সংগ্রহের স্থবিরতা, ধীর গতি সম্পন্ন বাজেট বাস্তবায়ন, ব্যাংকিং খাতে তারল্য সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মতো অনেক সমস্যাগুলো রয়েছে অর্থনীতির মধ্যে। 2025-26 অর্থ বছরের বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা প্রণীত হতে যাচ্ছে। আসছে বাজেটে তাই কম আয়ের মানুষের জন্য করের বোঝা কমানোর পরামর্শ সিপিডির। সেই সাথে হতদরিদ্র মানুষের জন্য প্রত্যক্ষ সহায়তা বাড়ানোর তাগিদও দেয়া হয়। গবেষকরা জানান, এক অর্থে এবারের বাজেট রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তন আনার সুযোগ এনে দিয়েছে। সরকারকে সেই সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। এই ধরনের ট্যারিফ ওয়ার যেটা উনি শুরু করেছেন, তার ফলে একটা বৈশ্বিক এক ধরনের যে প্রবৃদ্ধি, তার উপরে নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের মতো দেশগুলো যারা রপ্তানি করছি, সেই রপ্তানির যে চাহিদাটা মার্কিন বাজারে, সেটার উপরেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। ট্যারিফ ওয়ার শুরু করেছেন উনি, তার একটা নেতিবাচক প্রভাব বৈশ্বিক প্রবৃদ্ধিতে পড়তে পারে। তাহলে আমাদের রপ্তানির যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু কিছুটা সীমিত এবং স্তিমিতও হয়ে যাবার আশঙ্কা আছে। অর্থনীতির ভিত শক্তিশালী করতে এ সময় ক্ষুদ্র ও মাঝারি খাতের কর কাঠামো পুনর্বিবেচনার তাগিদ দেন গবেষকরা। বাজেটে জ্বালানি খাতের ভর্তুকি কমিয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেয়া হয়। এছাড়াও জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের পুনর্বাসন ও অভ্যুত্থানে হতাহত পরিবারের শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করতে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাব দিয়েছে গবেষণা সংস্থাটি। স্বল্পোন্নত দেশ থেকে শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
সকাল 9:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গত বৃহস্পতিবার ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। সফরে দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গাদের সাথে অংশ নেন ইফতারে। তৃতীয় দিনে সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে বৈঠকে অংশ নেন তিনি। দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ মামলায় হিটু শেখ ছাড়া অন্য আসামিদের আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে গতকাল প্রধান আসামি হিটু শেখ ধর্ষণে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দি গ্রহণ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত। এদিকে ধর্ষক ও তার সহযোগীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মাগুরা চৌরঙ্গীর মোড়ে মানববন্ধন করেছে সেভ দি উইমেন অ্যান্ড চিলড্রেন নামের একটি সংগঠন। এ সময় নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যতম আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 জনকে এখনো জিজ্ঞাসাবাদ করছি। এই মামলা সংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি ফরেনসিকের জন্য। জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারকে সহযোগিতা দেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার বলেন, ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের তথ্য সংগ্রহের কাজ চলছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে আগস্ট বিপ্লবের অগ্রসেনানী ক্ষতিগ্রস্ত ছাত্র জনতার পরিবারকে সহযোগিতা দেওয়া শুরু হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান জানিয়ে ডোনার বলেন, যে কোনো বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করেন তারা। 18 তারিখ থেকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় যারা নিহত হয়েছেন তাদের ঠিকানা আমরা আমাদের বের করেছি এবং আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা বাসাতে, প্রত্যেকটা পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়ে ঈদের এই যে আমাদের ঈদের যে গিফট সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নানা প্রতিবন্ধকতায় 38 বছর ধরে ধুঁকছে কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুল। এখানে নেই প্রয়োজনীয় শিক্ষক কর্মচারী। শিক্ষকরাই ঝাড়ু দেন, ক্লাসরুম পরিষ্কার করেন, টয়লেট। পর্যাপ্ত কক্ষ না থাকায় প্রধান শিক্ষকের রুম ব্যবহার হচ্ছে শ্রেণীকক্ষ হিসেবে। নেই সীমানা প্রাচীরও। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুল সুইট বাংলাদেশ সংস্থার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা 145 জন। স্কুলটিতে শিক্ষক ও শিক্ষা সহকারী 9টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 3 জন। এর মধ্যে একজন সহকারী আছেন বিশেষ কোটায়, তবে তাকেও শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। এখানে নেই গাড়ি চালক, দারোয়ান, পিয়ন ও দাপ্তরিক পদ। আমার একটা আশা আছে, আমি একটা দুজনের খেলোয়াড় একটা উত্তম চাই। এখানে ম্যামরা বাচ্চাদের প্রতি অনেক কেয়ার দেয়, সাধ্যমতো চেষ্টা করে। ওটাও ওনাদের কাছে আসলে আন্তরিকভাবে আমি অনেক খুশি। দুটোর গার্জেন সব বাচ্চারা জায়গা হয় না, তারা লিখতে পারে না, অনেক কষ্ট হয়। কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলেও কষ্ট হয়, তাছাড়া পানিরও সমস্যা। নিয়ম অনুযায়ী প্রতি 5 জন অটিজম শিশুর জন্য একজন শিক্ষক ও একজন শিক্ষা সহকারী প্রয়োজন। বুদ্ধি প্রতিবন্ধী 10 জনের প্রয়োজন, একজন শিক্ষক ও একজন শিক্ষা সহকারী। সেই হিসাবে থাকার কথা 12 জন শিক্ষক ও শিক্ষা সহকারী। তো আমাদের বিদ্যালয়ে কিন্তু শিক্ষকের সংকট রয়েছে। যে সিস্টেমে তাদেরকে আমাদের শিক্ষা পাঠদান দেওয়ার কথা, সেভাবে আমরা সেটা করতে পারছি না, বা আমরা সেই সহযোগিতা পাচ্ছি না। সরকারিভাবে বেসরকারিভাবে কোথাও আমরা পাচ্ছি না। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক স্যার আমাদের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এটি সৌন্দর্য বর্ধন এবং এটি সংস্কারের জন্য, যাতে করে আমাদের বুদ্ধি প্রতিবন্ধী আমাদের যে সকল বাচ্চারা আছে তারা যাতে আরো খুব চমৎকার পরিবেশে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারে। শুধু আশ্বাস নয়, দ্রুত সংকট সমাধানের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
পবিত্র রমজান মাস জুড়ে সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন বড় পরিসরে আয়োজন করেছে ইফতারের। প্রতিষ্ঠানটির মাঠে প্রতিদিন কয়েক হাজার মানুষ একসঙ্গে ইফতার করেন। খান বাহাদুর আহসানুল্লাহর ভক্ত ও স্থানীয়দের সহায়তায় এই ইফতারের আয়োজন করা হয় বলে জানালো আহসানিয়া মিশন কর্তৃপক্ষ। সাতক্ষীরা প্রতিনিধি কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে বিশাল এই মাঠের শামিয়ানার নিচে মানুষের ঢল। তাদের সামনে ইফতারি পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। 200-400 মানুষ নয়, 5,500 থেকে 6,000 মানুষের জমায়েত এটি। দীর্ঘদিন ধরে মানুষের জন্য ইফতারের এ আয়োজন করে চলেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন। ইফতার পার্টিতে যোগ দেব, বিভিন্ন মানুষের সাথে দোয়া খায়ের করে করব, এই নিয়াত নিয়ে এই নলতা শরীফে আজকে আসা। প্রতিদিন এখন আনুমানিক 6,000 মানুষের অংশগ্রহণে জামাত হয়। প্রতিদিন সকাল থেকে আহসানিয়া মিশন বিশ্রামাগার চত্বর এলাকায় শুরু হয় ইফতার তৈরির কর্মযজ্ঞ। এসব মানুষ 20 বছর ধরে এসব কাজ করলেও পারিশ্রমিক নেন নামমাত্র। এছাড়াও এই আয়োজনে কাজ করেন 300 স্বেচ্ছাসেবক। আহসানিয়া মিশনে ইফতারি কাজে নিয়োজিত আছে 21 বছর। 6,000 এই ডিম রাশিগুলো আমাদের গুনতে হয়, আর আমাদের 350 টাকা দিন মজুরি দেয়। আসরের পরে প্লেট সাজানো হয়, এগুলো আমাদের কাজ। আমরা স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করি। 1400 বোতলের মতো লাগে, একটা বোতল 2 লিটার করে, এবং 6,000 মানুষ ইফতারি করে, 4 জনে একটা করে বোতল। স্বেচ্ছাসেবকগুলো কাজ করে একেবারে বিনা পারিশ্রমিকে। প্রতিদিনের ইফতারের এই খরচ ওঠে খান বাহাদুর আহসানুল্লাহর ভক্তদের দান করা অর্থ দিয়ে। 30 দিন আলাদাভাবে যে অংশগ্রহণকারীরা আছেন তাদের আর্থিক সহায়তায় আমাদের এই খরচ বহন করা হয়। 1935 সালে খান বাহাদুর আহসানুল্লাহ এই ইফতার মাহফিলের আয়োজন শুরু করেন। প্রথম দিকে 8 থেকে 10 জনকে ইফতারি খাওয়ালেও একসময় এর সংখ্যা 10,000 ছাড়িয়ে যায়, যদিও সম্প্রতি এই সংখ্যা কমে 6,000-এ দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এসএসসি 1982 সালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মিরপুরে গ্র্যান্ড প্রিন্স হোটেলে ইফতার অনুষ্ঠানে সারা দেশ থেকে 82 ব্যাচে প্রায় 250 শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন এসএসসি 1982 বাংলাদেশ গ্রুপের ক্রিয়েটর রহমান রোমিও। ইফতারে মোনাজাত পরিচালনা করেন সৌরভ উদ্দিন। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন ডাক্তার নুরুল আলম, হিমু সারওয়ার, রোমান দোহা, ওয়াজেদ পপন, মনজুর কাদের, কায়সার বাবু সহ 82 ব্যাচের বন্ধুরা। ইফতারে আনোয়ার আহমেদ, অ্যাডমিন ফিরোজ আহমেদ, আগা আজহারুল ইসলাম, শহীদুল্লাহ কায়সার সহ 82 বন্ধুরা উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। সাদমান ইসলামের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 7 উইকেটে হারালো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির 4 নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে রূপগঞ্জ। 10 রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। এরপর অমিয় এবং গালিবের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। দুজনের ব্যাটিংয়ে 260 রান তোলে রূপগঞ্জ। 81 রানে করেন অমিত। জবাবে উদ্বোধনী জুটিতে 52 রান যোগ করেন ইমরানুজ্জামান ও সাদমান। 28 রান করে আউট হন ইমরান। তবে এক প্রান্তে আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন সাদমান। শেষ পর্যন্ত তার 108 বলে 115 রানের অপরাজিত ইনিংসে 31 বল হাতে রেখে জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সামনে রেখে কাল সকালে দেশে ফিরছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। লন্ডন থেকে সরাসরি সিলেট হয়ে হবিগঞ্জে নিজ বাড়িতে যাবেন তিনি। তার সঙ্গে স্ত্রী, মা ও 2 ভাইও থাকবেন। পরদিন 18 মার্চ সন্ধ্যায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার দলের সঙ্গে কিংস অ্যারেনায় আনুষ্ঠানিক অনুশীলন ফটোশুটে অংশ নেবেন হামজা চৌধুরী। পরের দিনই ম্যাচ খেলার জন্য ভারতে যাবেন তিনি। 25 মার্চ ভারতের মুখোমুখি হবে হাভিয়ের ক্যাব্রেরার দল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে খেলা 7 মিনিটে হুয়ান ফয়েথের গোলে লিড নেয় ভিয়ারিয়াল। এই গোলের 10 মিনিট পর কিলিয়ান এমবাপ্পে দারুণ এক গোল করে ম্যাচে ফেরান লস ব্ল্যাঙ্কোদের। ম্যাচে ফিরে 1-1 সমতা। 23 মিনিটে এমবাপ্পে আবারও গোল করে নিজের জাত চেনান। বাকি সময়ে আর কোনো গোল না হলে 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে 28 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে
লিগ টেবিলের শীর্ষে উঠে এলো কার্লো আনচেলত্তির দল। 6 গোলের ম্যাচে ইপসউইচ টাউনকে 4-2 ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো নটিংহাম ফরেস্ট। ইপসউইচের রক্ষণাত্মক খেলার বিপরীতে আক্রমণাত্মকই ছিল নটিংহাম। খেলার 35 মিনিটে নিকোলা মিলেনকোভিক এগিয়ে দেন দলকে। 37 ও 41 মিনিটে অ্যান্টনি এলেঙ্গা দে রেডদের 3-0 গোলের লিড এনে দেন। বিরতি থেকে ফিরে 82 মিনিটে ইপসউইচের জেন্স কাজুস্টা ব্যবধানে 3-1 নামিয়ে আনেন, কিন্তু 87 মিনিটে জোটা সিলভা নটিংহামকে 4-1 গোলে এগিয়ে দেন। খেলা শেষের ইনজুরি টাইমে জর্জ হিটস ব্যবধানে 4-2 নামিয়ে আনলেও ইপসউইচের পরাজয়ে ঠেকাতে পারেনি। এই জয়ে 29 ম্যাচে নটিংহামের পয়েন্ট এখন 54। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অবশেষে চূড়ান্ত হলো রাজধানীর 7 কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম। রাষ্ট্রপতির অধ্যাদেশ হলেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশকে অর্থসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। সিএসির সঙ্গে ইইউ প্রতিনিধির দলের বৈঠক। উৎপাদন শিল্পে বিপ্লব ঘটাতে চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানাবে সরকার। প্রধান উপদেষ্টার আসন্ন সফরে হবে সিদ্ধান্ত। এবং বাজেট প্রণয়নে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে অন্তর্বর্তী সরকার। সিপিডির পর্যবেক্ষণ, রাজস্ব ঘাটতি হতে পারে 1 লাখ কোটি টাকার বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।